আশা করি প্রত্যেক শিক্ষার্থী তোমাদের ভালো রয়েছে। আমি আজকে তোমাদের জন্য যে ভিডিওটি নিয়ে আসছি, এই ভিডিওটির মধ্যে তোমরা কিন্তু এক প্রায় শত শত বাক্য তৈরি করতে পারবে তিনটি গঠনের মধ্য দিয়ে। তিনটি প্যাটার্নের মধ্য দিয়ে তোমরা শত শত বাক্য তৈরি করতে পারবে। প্রথম গঠনটা পাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তারপর পাবে নেগেটিভ সেন্টেন্স, তারপর পাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এগুলির মধ্যে দিয়ে কীভাবে ধাপে ধাপে তুমি এগুলি তৈরি করতে পারবে সেগুলো অবশ্যই তোমরা জানতে থাকবে। তোমরা তাহলে শুরুতে শেষ পর্যন্ত ভিডিও দেখে রাখো। তাহলে প্রথমে আমি কী করছি, আমি 10টা ভার্ব লিখে দিচ্ছি। এই 10টা ভার্ব দিয়ে তোমরা কিন্তু করবে। তার মধ্যে আমি যে কোনো একটা ভার্ব দিয়ে আমি কিন্তু এইগুলো তৈরি করবো। ওকে, আমি লিখবো সিম্পল পেজ, আমি লিখবো প্রেজেন্ট ইনটেন্স, পাস্ট ইনটেন্স, ফিউচার ইনফিনিটেন্স। তারপরে আমরা ধাপে ধাপে কিন্তু প্রত্যেকটি যে টেন্সের ভাগ রয়েছে সেই ভাগগুলো আমরা করতে থাকবো। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করছি আজকে গুরুত্বপূর্ণ ক্লাস। তাহলে কি লিখবো? প্রথম লিখলাম গো। গো কথা অর্থ যাওয়া। রিড, রিড কথা অর্থ হচ্ছে পড়া। গো কথা অর্থ যাওয়া, রিড কথা অর্থ হচ্ছে পড়া। তারপর হচ্ছে ইট কথা অর্থ হচ্ছে খাওয়া। রাইট কথার অর্থ হচ্ছে লেখা। রাইট কথার অর্থ হচ্ছে লেখা। তারপর হচ্ছে বাই কথার অর্থ হচ্ছে কেনা। তারপর সি কথার অর্থ হচ্ছে দেখা। তারপর হচ্ছে মেক, মেক কথার অর্থ হচ্ছে তৈরি করা। তারপর হচ্ছে গো, গো রিড, কি আছে? গো রিড, ইট, রাইট, বাই, সি, মেক। তারপর লিখলাম ড্রিঙ্ক। ড্রিঙ্ক, ড্রিঙ্ক কথা অর্থ হচ্ছে পান করা। ড্রিঙ্ক কথা অর্থ হচ্ছে পান করা। তাহলে দেখো আমি পরিবার লিখেছি। আমরা রেখেছি মানে এখানে লিখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8। আমি 8টা ভার্ব লিখেছি। এরপরে লিখলাম ধরে নাও সিট, লিখলাম সি বসা। তারপরে লিখলাম ডু, ডু মানে হচ্ছে করা। দেখো এই 10টি ভার্ব লিখলাম। এই 10টি ভার্ব দিয়ে আজকে আমরা বাক্য গঠন শিখবো, ঠিক আছে? তাহলে দেখো আমি প্রথমে লিখে নিয়েছি প্রেজেন্ট। দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যা আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা আমরা আজকে শিখব। প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা কি হবে? দেখো প্রথমে সাবজেক্ট লিখি আই, আই আই। তারপর লিখবো আই, এর পর লিখবো উই। তারপর লিখবো ইউ। তারপর লিখবো হি বা সি, হি কিংবা সি। তাহলে যখন নাম লিখলাম, লিখলাম টিনা। এবার লিখলাম ছেলের নাম, লিখলাম রাম। তারপরে লিখলাম দে। তারপরে লিখলাম উই। যে উই বলতে কি এখানে উই দেবো। এবার দেখো আমাদের যতগুলি সাবজেক্ট প্রয়োজন সবগুলো সাবজেক্টগুলো আমরা লিখে ফেললাম। নাউন প্রণালী এই সাবজেক্টগুলি দিয়ে আমাদের বাক্য তৈরি হবে। এই সাবজেক্টগুলি দিয়ে আমাদের বাক্য তৈরি হবে। কোথাও আই থাকবে, কোথাও উই থাকবে, কোথাও হি থাকবে, কোথাও সি থাকবে, কোথাও হি থাকবে, কোথাও টিনা, কোথাও রাম, কোথাও দে, কোথাও ই। এবার মনে রাখবে টিনার যে অন্য নাম হতে পারে, রামের যে অন্য কোনো ছেলের নাম হতে পারে। আর বাকি সব এই সাবজেক্টগুলির মধ্যে থাকতে হবে। যখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট থাকবো লিখবো, তখন আমাদের কী হবে? ধরুন আমি এখান থেকে যে কোনো একটা ভার্ব নিয়ে, যে কোনো একটা জিনিস নিয়ে আমরা লিখতে পারি। যে কোনো একটা ভার্ব নিয়ে আমরা লিখবো, প্রতিটি ভার্বের ক্ষেত্রে একই রকম সিস্টেম হবে। ধরুন আমি লিখবো কি, ধরুন আমি লিখছি কি দিয়ে, রাইট দিয়ে লিখছি। ধরুন রাইট, গো দিয়ে লিখতে পারো, রিড দিয়ে, ইট দিয়ে। অর্থাৎ তোমরা প্রতিটি ভার্ব দিয়ে, আমি যেমন একটা ভার্ব দেখাচ্ছি তোমরা প্রতিটি ভার্ব দিয়ে এখানে দেখাবে। তাহলে কি লিখবো? আই লিখবো রাইট, এখানে কি লিখবো রাইট, এখানে কি লিখবো রাইট। এবার এটাই কি হবে? উই রাইট। তাহলে কি হবে? ইউ রাইট, ইউ রাইট। সি পরে কি হবে? দেখো যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তখন রাইট হবে, তখন কি হবে? রাইটস। হির পরে কি হবে? রাইটস। হির পরে কি হবে? রাইটস। তারপরে দেখো টিনার পরে কি হবে? রাইটস। তারপরে রামের পরে কি হবে? রাইটস। জের পরে কি হবে? রাইট। আবার ইট পরে কি হবে? রাইট। তবে এটা সম্ভব নয়, কারণ এটা আমরা লিখবো না। ইটের পরে যদি হয় অনেক কিছু হলে আমরা লিখতে পারি। ইটের পরে কিন্তু এরকম যদি ভার্ব আসে, যে কোনো ভার্ব পরে লিখতে পারো, রাইট লিখতে পারো, ঠিক আছে? এটা যেটা লিখবে সেটাই ধরে নাও। এখানে ধরে নাও আমি একটা ভার্ব দিলাম, ধরে নাও মেক দিলাম। ওকে, মেক দিলাম, ইট মেক, ইট মেক, ঠিক আছে? তাহলে দেখো আমাদের ইট মেক হবে না, একটা মেক্স হবে। কেন মেক্স হবে? কারণ দেখো ইটটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যখন তোমরা দেখবে এই প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে, তখন ভার্বের শেষে এস বা ইএস বসবে। যেমন দেখো দেখতে পাচ্ছ, দেখো হি,
হি, সি, টিনা, রাম, ইট, তাই ভার্বের সাথে কি বসেছে? এস বসেছে। এবার আমরা এখানে অবজেক্ট যুক্ত করে আমরা বড় করে লিখতে পারতাম, কিন্তু আমি এখন বড় করবো না। আমি পদে শূন্য লেভেল থেকে শেখাবো, যাতে পদে কোনো ভুল না হয়। আগে ছোট থেকে শিখো, তারপর আস্তে আস্তে আমরা বড় বাক্য তৈরি করবো। ওকে, এটা কিন্তু প্রেজেন্ট ইন্টেন্স গেল। এবার যদি আমরা এটাকে যদি নেগেটিভ সেন্স করতে যাই, তাহলে কি হবে? এই বাক্যগুলিকে আমরা নেগেটিভ তৈরি করবো, নেগেটিভ সেন্স তৈরি করবো। নেগেটিভ, দেখো এই বাক্যগুলিকে আমরা নেগেটিভ তৈরি করবো। এটা হচ্ছে কি নেগেটিভ লিখবো, নেগেটিভ তৈরি করতে হবে। এটা পজিটিভ বা অ্যাফার্মেটিভ, এটা ছিল অ্যাফার্মেটিভ, এমএটিআইভি, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এটা হচ্ছে নেগেটিভ। দেখো নেগেটিভ হতে হবে, এখানে আমাদের কি দিচ্ছে? আই পর কি বসবে? আই পর দেখো বসবে ডোন্ট, আই ডোন্ট রাইট, বসবে আই ডোন্ট রাইট। কেননা এবার নট শব্দ আনতে বি ভার্ব লাগবে। যখন বি ভার্ব আমাদের থাকবে না, তখন ডু ভার্ব চলে আসবে। প্রেজেন্ট টেন্সে ডু আসবে, পাস্ট টেন্সে কি আসবে? ডিড আসবে। যদি এখানে কোনো বি ভার্ব নেই, তাই বি ভার্ব আর নট বসতে পারে না। তাই এখানে যেহেতু বি ভার্ব নেই, তাই ডু ভার্ব চলে আসবে। উইল পর কি বসবে? তাহলে উইল পর কি বসবে? উইল ডোন্ট, কি আছে? রাইট, কি বসবে? রাইট। তাহলে কি দেওয়া আছে? ইউ রাইট, তাহলে ইউ কি বসবে? ইউ ডোন্ট রাইট, তাহলে কি বলছে? সি। এবার দেখো এখানে কি আছে? ভার্বের শেষে যখন এস থাকবে, তখন কিন্তু আর ডোন্ট বসবে না, তখন কি বসবে? সি ডাস নট চলে আসবে। কি বসবে? ডাস নট রাইট। ওকে, এবার দেখো কি আছে? হি রাইটস। এবার এখানে কি হবে? হি কি হবে? ডাস নট, কি বসবে? ডাস নট, হি ডাস নট রাইট। এবার দেখো হি ডাস নট রাইট, তারপর কি আসবে? টিনা রাইটস। এখানে কি আসবে? টিনা কি হবে? টিনা ডাস নট, টিনা ডাস নট রাইট, টিনা ডাস নট রাইট। এবার দেখো কি আছে? রামের ক্ষেত্রে ঠিক কি আসবে? রাম ডাস নট রাইট, এবার কি আছে? দে, এবার কি বসবে? দে। এবার কিন্তু আসবে ডোন্ট, এবার আসবে ডোন্ট রাইট। কেন আসবে? তার কারণ অবশ্যই আছে। দেখো এখানে কিন্তু ভার্বের শেষে এস নেই। যখনই ভার্বের শেষে এস বা এস বসবে, তখনই তোমাদের কিন্তু বাক্যের গঠনটা একটু পাল্টে যাবে। এস বাই এস বসবে, তখন ডাস পাবে। আর যখন এস বাই এস থাকবে না, তখন সে ডোন্ট বসবে। সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। ওকে, এবার কি দেওয়া আছে? ইট মেক্স, কি আছে? ইট মেক্স, কি লিখবে? এটা দে ডোন্ট রাইট। এবার এখানে কি লিখবে? ইট, ইট এস আছে, তাই কি ডাস, ডিওএস ডাস নট লিখবে মেক। তাহলে দেখো তোমরা প্রেজেন্ট অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ চেঞ্জ চলে গেলে, এবার যদি তোমরা কোশ্চেন মার্ক চলে আসো, অর্থাৎ ইন্টারোগেটিভ চলে আসে, তাহলে কি হবে? ইন্টারোগেটিভ অর্থাৎ কোশ্চেন মার্ক যদি চলে আসে, তাহলে কি হবে? কোশ্চেন মার্ক সেন্সে কি হবে? দেখো এই যে বি ভার্বগুলো যে আছে, এই বি ভার্বগুলো আমাদের সামনে চলে আসবে, অর্থাৎ ডু ভার্বটা কিন্তু সামনে চলে আসবে। তাহলে এখানে কি আছে? ডোন্ট শব্দটা নেগেটিভ সেন্স হওয়ার জন্য ডোন্ট বসছে, কিন্তু এই ইন্টারভিউ সেন্স যখন করবে, তখন কিন্তু আর কিন্তু তোমাদের ওই ডোন্টটা থাকবে না। তখন কি হবে? ডু, কি লিখবে? ডুটা আগে চলে আসবে। ডু আই রাইট, কি লিখবে? উই রাইট, ডু ইউ রাইট। শেষে আসবে কোশ্চেন মার্ক চিহ্ন, কি আসবে? তারপর কি লিখবে? ডু, কি লিখবে? ডু ইউ রাইট, কোশ্চেন মার্ক চিহ্ন চলে আসবে। এবার কি আছে? সি, এবার কি লিখবে? ডাস, কি লিখবে? ডাস চলে আসবে। ডাস, যেখানে ডু আছে সেখানে ডুটা সামনে চলে আসবে, ডাস আছে সেখানে ডাসটা সামনে চলে আসবে। তাহলে কি আসবে? ডাস ইউ রাইট, কোশ্চেন মার্ক চিহ্ন। এখানে কি আছে? হি ডাস, এখানে আছে ডাস নট, তাই ডাসটা সামনে চলে আসবে। কি আসবে? ডাস, এখানে কি আসবে? ডাস এখানে সি হবে, হিউ না সি বসবে।
এখানে বসবে কি হি। ডাস হি রাইট। যখনই তোমরা এটা সামনে চলে আসবে তখন কিন্তু শেষে কোশ্চেন মার্ক চলে দিতে হবে। কি আছে টিনা ডাস নট রাইট, এটাই যদি আমরা কোশ্চেন মার্ক নিয়ে আসি তাহলে কি আসবে, এই ডাসটা সামনে চলে আসবে, ডি ও ই এস ডাস। এই টিনাটা কি আসবে পরে চলে আসবে টিনা। এবার যেহেতু নাউন তাই যেখানে লিখবে সেখানে ক্যাপিটাল লেটার হবে, ক্যাপিটাল লেটার হবে। তাহলে কি ডাস টিনা, ডাস টিনা হবে রাইট, রাইট কোশ্চেন মার্ক চিহ্ন। আবার ঠিক একইভাবে কি আছে রাম ডাস নট রাইট, এটা যদি কোশ্চেন মার্ক নিয়ে আসো তারপর আমরা নেগেটিভ চেঞ্জটা চলে আসবে। আমরা এই অ্যাফার্মেটিভ চেঞ্জটাকে আমরা নেগেটিভ চেঞ্জ করছি, আমরা তার জন্য আমরা কি করবো, এখানে কিন্তু আমরা নট শব্দটা কিন্তু আমরা আনবো না। এখানে কি লিখবো, তারপর কি লিখবো এখানে গেল টিনা, এবার আসবে রাম, কি লিখবো ডাস রাম রাইট। এবার দেখো তারপরে কি আছে দে ডোন্ট রাইট দেওয়া আছে, তাই কি হবে ডু, ডু দে রাইট। শেষে কি আসবে কোশ্চেন মার্ক চিহ্ন। আবার দেখো কি আছে ইট ডাস নট মেক, এবার কি আসবে এটা আবার কি ডাস সামনে চলে আসবে, কি আসবে ডাস সামনে চলে আসবে। তারপরে কি আসবে ডাস সামনে চলে আসার পরে ডাস ইট কি লিখবে মেক, এখানে কি আসবে কোশ্চেন মার্ক চিহ্ন। তাহলে তোমাদের এরকম ভাবে যতগুলি ভার্ব এখানে দেওয়া আছে গো, রিড, ইট, রাইট, বাই, সি, মেক, ড্রিঙ্ক, সিট, ডু, এই প্রতিটি ভার্ব দ্বারা তোমরা বাক্য এরকম তৈরি করতে থাকো। অর্থাৎ এখানে দেখো আমাদের একটি ভার্ব দিয়ে কয়টি বাক্য তৈরি হয়েছে 1 2 3 4 5 6 7 8 9, তার মানে 27টি বাক্য দেওয়া আছে, 27টি সেন্টেন্স তৈরি হলো। তার মানে 10টি ভাগে 270টি তোমাদের কিন্তু সেন্টেন্স তৈরি হবে। তাহলে তোমরা দেখো সাধারণ একটা সেন্টেন্সের গঠন দিয়ে আমরা কত ধরনের বাক্য লিখতে পারি। এরকমভাবে যদি আমরা প্রতিদিনই চেষ্টা করি, সপ্তাহে যদি 3টা করে আমরা ক্লাস নেই, তার সেই ক্লাসগুলো যদি আমরা ঠিকঠাকভাবে রুলস মেনে যদি করি তাহলে দেখবে ইংরেজিটা অনেকটাই সহজ হয়ে আসবে। এটা আমি আশা রাখছি তোমরা এটা বুঝতে পেরেছো। আর এরকম ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে, যদি আরও পেতে চাও তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আর অবশ্যই তোমরা এগুলো বেশি করে শেয়ার করবে। যদি চ্যানেলে নতুন থেকে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, কেননা মনে রাখবে জিরো লেভেল থেকে আমি শুরু করেছি এবং শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের এরকম ভিডিও দিয়ে যাব। এবং তোমরা প্রতিটি ভিডিও যদি দেখতে থাকো তাহলে অবশ্যই ইংরেজিতে অনেকটা দক্ষ হয়ে উঠতে পারবে, যখন কথা বলতে পারবে, আবার তোমরা লিখতেও পারবে। ঠিক আছে, তাহলে আমরা এবার চলে যাব পাস্ট টেন্সের ক্ষেত্রে। আমরা চলে যাবো এবার পাস্ট টেন্সের ক্ষেত্রে। এই দেখো আমরা রাইট লিখেছি, আমরা রাইট দিয়ে দিই, দেখো আমরা লিখবো সেই রাইটের ক্ষেত্রে পাস্ট টেন্সের ক্ষেত্রে কি হয় একটু তোমরা শুধু দেখে যাও। দেখো তেমন কোনো কিছু পরিবর্তন নেই, শুধুমাত্র ভার্বগুলো যদি আমরা ঠিকঠাক করে জানি তাহলে দেখবে তোমরা অবশ্যই 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 ইংলিশ তোমরা পারবে সরস্বতী মায়ের আশীর্বাদে। অবশ্যই দেখো আমরা যেহেতু বিদ্যার দেবী আমাদের সরস্বতী, তাকে আমরা অবশ্যই স্মরণ করবো। সেই আমাদের বিদ্যার দেবী সরস্বতীকে যদি আমরা স্মরণ করি সেই সরস্বতী মাকে, তাহলে অবশ্যই তোমাদের পড়া অবশ্যই কিন্তু মনে থাকবে। তাহলে দেখো আমরা এখানে প্রেজেন্টটা যাই কি লিখবো, প্রেজেন্ট না লিখে আমরা কি লিখবো পাস্ট লিখবো। কি লিখবো পাস্ট লিখবো, এই দেখো পাস্ট টেন্স লিখে দিলাম, পাস্ট টেন্স। তাহলে আমাদের ভার্ব কি ছিল, দেখো সাবজেক্ট কি ছিল, প্রথমে ছিল আই ছিল, তারপরে কি ছিল উই ছিল, তারপরে কি ছিল ইউ ছিল, তারপরে ধরে নাও সি কিংবা হি, আগে পড়া হলে কোনো ব্যাপার নয়। তারপরে কি আছে ধরে নাও একটা নাম ছিল এখানে টিনা, তারপরে এখানে নাম ছিল হয়তো রাম ছিল, তারপরে লিখলাম কি ইট লিখতে পারি, তারপরে লিখতে পারি ইউ তো লিখেছি। এবার আছে বাকি দে, কি লিখলাম দে। এবার দেখো আমাদের কিন্তু সাবজেক্টগুলো একই আছে, তার ভার্ব আমরা কি লিখেছিলাম রাইট দিয়ে লিখেছিলাম, তার রাইটটা কি হবে, রাইটের পাস্ট টেন্স কি রোড, তাই এখানে রোড চলে আসবে, কি আসবে রোড। তাহলে এটাও কি আসবে রোড। এক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না, যেহেতু সব পাস্ট টেন্স তাই সবগুলির পরে তোমরা কি বসাবে রোড বসাবে। এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বা ফার্স্ট পারসন কোনো ব্যাপার নেই, সবগুলা কি বসবে ভার্বের পাস্ট ফর্মে বসবে। আশা করি তোমাদের এখানে আমি বোঝাতে পেরেছি। দেখো আমি রোডের ক্ষেত্রে আমি কি লিখছিলাম মেক লিখছিলাম, তাই কি লিখবো মেট লিখবো, মেক কিংবা মেট। এবার এটা কি লিখবো রোড। ওকে, তাহলে দেখো পাস্ট টেন্সের ক্ষেত্রে কি হলো, আমরা পাস্ট টেন্স ঠিক আগেরটা দেখে নাও, ঠিক আগেরটার পরে কিন্তু এটা আমরা সেই ভার্ব অনুযায়ী আমরা কিন্তু এটা পাস্ট টেন্সটা করেছি। এবার তাহলে দেখো আই রোড, উই রোড, ইউ রোড, শি রোড, টিনা রোড, রাম রোড, ইট মেট,
দে রোড। অর্থাৎ আমি আমি লিখলাম, আমরা লিখলাম, তুমি লিখলে, সে লিখলো, টিনা লিখলো, রাম লিখলো, এটা তৈরি করলো, ইহা তৈরি করলো, তারা লিখলো। তাহলে এটা কিন্তু অ্যাফার্মেটিভ হলো। এবার যখন নেগেটিভ টেন্স তৈরি করবো তখন কি হবে? দেখো এখানে পাস্ট টেন্সের জন্য আমাদের কিন্তু পাস্ট ডিড চলে আসবে, যেহেতু বি ভার্ব নেই। তাই নেগেটিভ টেন্স যখন তৈরি করবো তখন কি লিখবে? আই। কি লিখবে? আই। এবার এই যে দেখো এখানে কিন্তু তোমাকে নট বসানোর জন্য অবশ্যই কিন্তু তোমাকে ডিড কিংবা ডু আনতেই হবে। কেন আনতে হবে? কারণ ভার্বের পরে আমাদের কিন্তু বি ভার্ব, সাবজেক্টের পরে বি ভার্ব নেই। সাবজেক্টের পরে যখন বি ভার্ব থাকবে না তখন কিন্তু আমরা সরাসরি নট বসাতে পারি না। তাই আমাদের নট বসাতে গেলে আমাদের কিন্তু অক্সিলারি ভার্ব প্রয়োজন অবশ্যই হবে। তাই পাস্ট টেন্সের ক্ষেত্রে যদি সেটা ইনডিফিনিট টেন্স হয় অবশ্যই ডিড ব্যবহার করতে হয়। তাহলে লিখবো কি? আই ডিড লিখলাম। দেখো আই ডিড লিখলাম। এবার যখন তোমরা ডিড লিখবে তখন কিন্তু আর এই যে রোডটা যা আছে এই রোডটা কিন্তু ভি টু বসাতে পারবে না। কি বসাতে হবে? ভি ওয়ান বসাতে হবে। তাই কি লিখবো? রাইট। আই ডিড রাইট। ঠিক আছে, তারপরে কি লিখতে হবে? এখানে নট বসবে, নটটা আমি দিইনি। আই ডিড নট রাইট। আই ডিড নট রাইট। ডাব্লিউ আর আই ডি ই। স্টপ। কি লিখবো? উই ডিড নট রাইট। ঠিক আছে ভাই, এবার ইউ ডিড নট রাইট। তাহলে কি আছে? সি একই হবে, ডিড নট রাইট। তাহলে কি হবে? হি ডিড নট রাইট। লিখবে টিনা ডিড নট রাইট। রাম ডিড নট রাইট। কি হবে? দে। তাহলে ইট আছে, তাই তো? ইট ডিড নট মেক। তাহলে কি আছে? দে। দেব দে ডিড নট কি হবে? রাইট। তাহলে দেখো আমরা একই রকম করে একটা ভার্ব দিয়ে, যেমন এখানে এই যে দুটি করে চেঞ্জ তৈরি করলাম, আরেকটি চেঞ্জ তৈরি করবো, তোমরা বাকি ভার্ব দিয়ে একই রকম তৈরি করতে থাকো। দেখো ইংলিশ সহজ লাগতে হবেই, এটা গ্যারান্টি দিচ্ছি তোমাদেরকে। এবার যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করবে তখন কি হবে? তখন কিন্তু এই যে দেখো আমাদের শুধু এখানে যে নট শব্দটা আছে, নট শব্দটা তুলে দিয়ে বাকি যে এই যে বি ভার্বটা আছে, ডু ভার্বের পাস্ট ফর্মটা সেটা সামনে নিয়ে আসবো, বাকিটা যা আছে তাই শেষ কোশ্চেন মার্ক চিহ্নটা দিয়ে দেবো। তাহলে কি হবে? দেখো যেহেতু কোশ্চেন মার্ক চিহ্ন আছে আমাদের কি আছে? ইন্টারোগেটিভ চেঞ্জ করবো। তাহলে কি লিখবো? এখানে আমাকে আছে ডিড। তাই লিখতে হবে ডিডটা আগে চলে আসবে, ডিটাই রোড হবে না, এখানে কি হবে? রাইট। অবশ্যই শেষে কোশ্চেন মার্ক চিহ্ন। যখন ডিড বসবে তখন সেখানে কিন্তু ভার্বের বি ওয়ান চলে আসবে। ঠিক আছে, তাহলে কি হবে? ডিড, আর কি আছে? উই দেওয়া আছে, ডিড উই রাইট। রোডটা কি হবে? রাইট চলে আসবে, শেষে কোশ্চেন মার্ক চিহ্ন। যদি কেউ কোশ্চেন মার্ক চিহ্ন না দাও তাহলে তারটা কিন্তু ভুল হবে। এবার কি হবে? ডিড ইউ কি বসবে? রাইট, শেষে কোশ্চেন মার্ক চিহ্ন। তাকে সি রোড, তাহলে কি হবে? ডিড সি কি আসবে? রাইট, কোশ্চেন মার্ক চিহ্ন। তার কি আছে? হি আছে, তাহলে কি লিখবে? ডিড হি। ডিড হি, ডিড হি রাইট, কোশ্চেন মার্ক চিহ্ন। আর তারপর কি আছে? টিনা রোড, কি লিখবে? ডিড, ডিড টিনা, ডিড টিনা কি লিখবে? ডিড টিনা রোড। রোডটা কি হবে? রাইট, কোশ্চেন মার্ক চিহ্ন। তার কি হবে? রাম, রাম কি লিখবে? ডিড রাম রাইট, কোশ্চেন মার্ক চিহ্ন। কি আছে? ইট মেক, এটা কি হবে? ডিডটা সামনে চলে যাবে, তাহলে কি হবে? ইট, ইটটা কি বসবে? ইট। তারপর দেখো কি আছে? ভার্ব কি আছে? ভার্ব আছে মেক, প্রেজেন্ট ফর্ম কি হবে? মেক। কি আসবে? এটা শেষে চলে আসবে। দে রোড, কি বলবে? ডিডটা সামনে চলে আসবে, ডিডটা সামনে চলে আসবে, তার কি বসবে? দে, তার কি বসবে? রোডটা কি হবে? রাইট চলে আসবে। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা পাস্ট টেন্সের পার্টটা আমাদের হয়ে গেল। এবার তোমরা নিজেরাই বলো সত্যি কি কঠিন লেগেছে?
তোমরা সত্যি বলো, সত্যি কঠিন লেগেছে? হ্যাঁ, যারা যারা ভিডিওটি দেখেছো তারা প্রত্যেকেই যদি ভালো লাগবে, যাদের যাদের ভালো লাগবে প্রত্যেকে কমেন্ট করবে। যদি ভালো না লাগে তাহলে বলবে স্যার বাস বুঝতে পারিনি, ভালো লাগেনি। আর যদি অবশ্যই ভালো লাগে, যাদের কাছে ভালো লাগবে তারা প্রত্যেকে একবার একটা করে কমপক্ষে শেয়ার করো, একটা করে লাইক করো, একটা করে কমেন্ট করো। কেননা তোমাদের লাইক, তোমাদের কমেন্ট, তোমাদের শেয়ার আমাকে অনেকটা উদ্দীপনায় ভরে দেয়। আমি আরও আগামী দিনে আরও অনেক ভিডিও নিয়ে আসতে আর অনুপ্রাণিত করবো বা অনুপ্রাণিত হবো। তাহলে আশা রাখছি যে সকল শিক্ষার্থী বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, যদি তোমাদের একটু কাজে লেগে থাকে, যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর তোমরা অবশ্যই বেশি করে ভিডিওটি শেয়ার করবে। এবার দেখো আমরা চলে যাবো এবার ফিউচার টেন্সের ক্ষেত্রে। আমরা প্রেজেন্ট টেন্স গেলাম, পাস্ট টেন্স গেলাম, এবার চলে যাবো ফিউচার টেন্সের ক্ষেত্রে। এবার ফিউচার টেন্সের ক্ষেত্রে কী হবে দেখো, আমি কিন্তু দেখো এখানে তোমাদের প্রত্যেকটি সেন্টেন্সে আছে, অর্থাৎ যে ধরনের সাবজেক্টগুলি হবে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট দিয়ে আমি তোমাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি। তাহলে তোমাদের কিন্তু ভুল হওয়ার কোনো চান্স থাকবে না। আর আগামী দিনে যারা বড় আমরা ক্লাস করতে চলেছি সেগুলো তোমাদের কিন্তু এই গঠন থেকে কিন্তু তোমাদের অনেকটা সুবিধা হবে। তাহলে আশা রাখছি তোমাদের সবারই কেটে কাজে লাগবে। তাহলে আমি লিখবো এখানে ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে কি হবে, সাবজেক্টগুলো তো আমাদের একই থাকবে, আই থাকবে, তারপরে ইউ থাকবে, আয়ের পরে উই দিলাম, আয়ের পরে কি উই, তারপরে লাগবে ইউ, তারপরে কি থাকবে সি কিংবা থাকবে হি, তারপরে থাকবে কি যে কোনো নাম, টিনা দিয়েছিলাম টিনাই দিলাম, কি দিয়েছিলাম রাম। এখানে দেখো টিনার জায়গায় রামের জায়গায় অন্য নাম হতেই পারে, কিন্তু যে নামটা থাকবে সেই নামটাই বসবে। তারপরে লিখলাম এখানে ইট, লিখলাম ইটটা অনেক সময় সাবজেক্ট হয়, তারপরে লিখলাম দে। দেখো আর সাবজেক্ট নেই, যদি থাকে এরকম প্রসেস অনুযায়ী করবে, কোনো অসুবিধা হবে না। এবার দেখো আমাদের সাবজেক্ট কি এখানে কি লিখেছিলাম, রাইট লিখেছিলাম, তাই তো ভার্বটা রাইট লিখেছিলাম, তাই রাইট ভার্বটাই নিয়ে আমরা করব। তাহলে এখানে দেখো এই যখনই ফিউচার টেন্স যাবে তখন কিন্তু আয়ের পরে শ্যাল কিংবা উইল দুটাই বসানো যায়। তাই আই পরে শ্যাল কিংবা উইল বসিয়ে কি বসাবে, রাইট। আশা করি বুঝতে পারলে। আই এবং উইল পরে শ্যাল কিংবা উইল দুটোই বসানো যায়, কিন্তু উইলটা বেশি, তোমরা উইল ব্যবহার করলে কোনো অসুবিধা নেই, শ্যাল ব্যবহার করলেও অসুবিধা নেই। এবার ঠিক একইভাবে তোমরা দেখো উইলের পরও আমরা কিন্তু সেটা বসাতে পারি, শ্যাল উইল, ঠিক আছে, রাইট। এবার দেখো আমরা রাইট লিখলাম। এবার যতগুলি যেখানে তারপর যতগুলি আছে, যতগুলি সাবজেক্ট এখানে নাউন এবং প্রোনাউন আছে, সাবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করছি, এগুলি পরে কিন্তু আমরা শ্যাল ব্যবহার করব না, আমরা শুধুমাত্র উইল ব্যবহার করব। তাহলে কি লিখবো, ইউ উইল রাইট। তারপরে কি আছে, শি উইল রাইট। তারপরে কি আছে, হি উইল রাইট। শেষে ফুল স্টপ দিয়ে দেবে, তারপর টিনার পর লিখবে উইল রাইট। আমার পর কি বসবে, উইল রাইট। এখানে কি লিখলাম, মেক লিখেছিলাম, তাই উইল মেক, ফুল স্টপ। দেওয়ার পর কি লিখবো, উইল রাইট, ফুল স্টপ। তাই দেখো আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়ে গেল আর ফিউচার ইনডিফিনিট টেন্সের। এবার আমরা এটা যদি নেগেটিভ সেন্টেন্স করতে যাই তাহলে কি হবে, এখানে দেখো এই যে শ্যাল কিংবা উইল আছে, এখানে আমাদের যা আছে ওনটা আমরা ব্যবহার করতে, কি ব্যবহার করতে, ওন, ঠিক আছে। তাই কি লিখবো, আই ওন, WONT, ওন রাইট। তাহলে কি লিখবে, উই। এবার আমরা শুটের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, ওন রাইট। দেখো কত সোজা, একটা বাক্য যদি ঠিকঠাক লিখতে পারো বাকি সবগুলো লিখতে পারবে, বাকিগুলো এখানে কোনো পরিবর্তন থাকবে না। ইউ কি লিখবে, ওন রাইট। তাহলে কি লিখবে, সি ওন রাইট। তাহলে কি লিখবে, এখানে কি আছে, হি ওন রাইট। টিনা লিখবে ওন রাইট। কি আছে, রাম ওন রাইট। কি আছে, ইট
ওন্ট কি আছে মেক। আচ্ছা দেখেছে দে ওন্ট হবে রাইট। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা একটি গঠন দিয়ে আমরা কত বাক্য তৈরি করছি, ঠিক আছে। এরপর দেখো আমরা যখন নিমটার্ডে চলে যাবো তখন কি হবে, আমাদের এইখানে যে বাক্যগুলি আছে এই বাক্যগুলির মধ্যে শ্যাল বা উইলটার সামনে আসবে, আর বাকি যা আছে পরপর বসবে। তাহলে এখানে কি আছে শ্যাল কিংবা উইল, শ্যাল কিংবা উইল তোমরা দুটার মধ্যে একটা লিখলেই হলো। তার কি আছে আই রাইট। আবার দেখো অনেকে নেগেটিভ দিয়েও করে, নেগেটিভ করে এইভাবে করতে করা যায়। এবার তারপর দেখো কি আছে শ্যাল কিংবা উইল, শ্যাল কিংবা উইল কি আছে আই এখানে বসবে উই রাইট কোশ্চেন মার্ক চিহ্ন। কি আছে উইল ইউ কি আছে রাইট উইল ইউ রাইট। তারপরে কি আছে সি উইল রাইট মানে উইল সি রাইট শেষে কোশ্চেন মার্ক চিহ্ন আসবে। তা দেখো হি উইল রাইট তার মানে কি আসবে উইলটা সামনে চলে আসবে, তারপর কি আসবে হি চলে আসবে, তার কি আসবে রাইট। আর কি আছে শেষে কোশ্চেন মার্ক চিহ্ন। এখানে টিনা উইল রাইট মানে কি আছে উইলটা সামনে চলে আসবে, তার কি আসবে টিনা, কি আসবে টিনা কি বসবে রাইট। ওকে এবার কোশ্চেন মার্ক চিহ্ন। তার কি আছে রাম উইলটা সামনে চলে আসবে, তার কি হয়েছে রাম কি আছে রাইট। তার কি আছে ইট উইলটা সামনে চলে আসবে, তার কি আসবে ইট কি আসবে মেক, কি আসবে কোশ্চেন মার্ক চিহ্ন, কি আসবে কোশ্চেন মার্ক চিহ্ন। তাহলে কি দে উইল রাইট উইলটা সামনে চলে আসবে, উইলটা সামনে চলে আসবে, তার কি আসবে উইল দে রাইট কোশ্চেন মার্ক চিহ্ন। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের কিন্তু পাস্ট করলাম, প্রেজেন্ট করলাম, পাস্ট করলাম, ফিউচার করলাম, একটি ভার্ব দিয়ে করলাম। তোমরা ঠিক একইভাবে আমি যে বাকি ভার্বগুলি আরো লিখেছি, ঠিক আছে। এখানে দেখো এখানে আরো 9টি ভার্ব দেওয়া আছে, সেই 9টি ভার্ব বাক্যগুলি তোমরা তৈরি করো, সেগুলো অবশ্যই তোমরা আশা রাখছি তোমরা করতে পারবে। সমস্যা হলে আমাকে কমেন্টে জানাও, আমি আবার করে দেবো। এরপর আমাদের আলোচনা থাকবে অন্যান্য টেন্স নিয়ে। যদি তোমাদের সেগুলো খুব তাড়াতাড়ি পাওয়ার ইচ্ছা হয় তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাও, আমি অবশ্যই তোমাদের কমেন্ট পাওয়ার পরে সেটা খুব দ্রুততে আমি তোমাদের এইখানে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করে দেবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা পড়াশোনাটা হচ্ছে এমন একটা জিনিস, সময় এবং ধৈর্য যদি থাকে আমরা আজ নয় কাল শিখতে পারবো, এটা 100% গ্যারান্টি। একটা জিনিস মনে রাখবে, তোমরা যারা শিক্ষার্থী তোমরা সময় দাও, আমি তোমাদের শিখিয়ে ছাড়বো, ঠিক আছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা ক্লাস আর দীর্ঘস্থায়ী করছি না, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আবার বলছি, যদি তোমাদের এগুলি মনে হয় স্যার ভালো করিয়েছেন, তোমরা বুঝতে পেরেছো, তোমাদের কাজে লাগবে, তাহলে অবশ্যই যারা যারা দেখেছো প্রত্যেকে একটা করে শেয়ার করবে, একটা লাইক করবে এবং অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগলো। এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।